5ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন যে মহিলা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং গিয়ে মাওলানা মামুনুল হক বেগম গিয়ে খালেদা জিয়াকে নিয়ে কি তথ্য দিলেন এবং গিয়ে কি বললেন এবং গিয়ে বেগম গিয়ে খালেদা জিয়া গিয়ে তার গণভবনে যেই বাড়িটা ছিল এই বাড়ির থেকে বার করে দেওয়া হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না শুধু এক কাপড়ে, হ্যাঁ, এবং বালুর টাক দিয়ে ঘেরে আটকে যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে এবং তাকে গিয়ে এক কাপড়ে গিয়ে বার করে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে মামুনুল হক বলল। তবুও গিয়ে বেগম গিয়ে খালেদা জিয়া দেশ নিয়ে এবং দেশের মানুষ নিয়ে এবং দেশের গিয়ে উন্নীত নিয়ে গিয়ে ভাবছে, চিন্তা ভাবনা করছে। তাকে যে এত লাঞ্ছনা অত্যাচার করছে এগুলা বেগম খালেদা জিয়া গিয়ে নিয়ে ভাবছে না। দেখুন গিয়ে মাওলানা মামুনুল হক কি গিয়ে বলতেছে। ঠিক 5ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন যে মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, নিজের প্রিয় বাস্তবিকতাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না। সেই বেগম জিয়া যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন, পট পরিবর্তন, শেখ হাসিনার এই পতন, স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা, শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ, তার ক্ষোভ, তার দুঃখ, মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা। আমি বিস্ময়ান্বিত হলাম। তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো। তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন। একটা হলো আমার মরহুম বাবা শাইখুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন। আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন। তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে, আপনারা মানুষকে গিয়ে বলেন, দেশের জনগণকে গিয়ে বলেন, কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে। এই সম্পদটা আমাদের, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের। মানুষকে শুধু একটা কথা বলেন, যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ, তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই। তার শুধু মনে দেশপ্রেম, মানুষের ভালোবাসা, দেশের সম্পদের ভালোবাসা, দেশটা যেন এগিয়ে যেতে পারে। আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, জাতীয়তাবাদী দলের, আপনাদের সকলে আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত। এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিতা সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্মিত হওয়ার মতো যে 3 বার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী থাকা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা, তার যে সাধারণ মাত্রা, সেটা বিস্মিত হওয়ার মতোই। কাজে সেই চেতনা থেকে, সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন, এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আমি সাম্প্রতিক কিছু বিষয়ে ফিরে আসি, কথা বলি। যদিও এটি একটি প্রতিযোগিতা, একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধানই ভাঙ্গে। আমি ঠিক জানি না বেহেশতে ঢেকির কোনো ব্যবস্থা আছে কিনা এবং বেহেশতে ঢেকির ভূমিকা কি থাকবে আমি ঠিক জানি না। আর পলিটিশিয়ানরা বেহেশতে যেতে পারবে কি পারবে না তাও আমি বলতে পারি না। এবং
এখানে যিনি কিছুদিন আগেও ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, উনি যদি সেখানে যায় কি করবেন তা অবশ্য বলা ঠিক হচ্ছে না মনে হয়। আমি জানি না ওনার কি হবে, মহান আল্লাহ তাআলা জানেন সবকিছু। তবে পলিটিশিয়ানরা স্বর্গে গেলে সেখানেও বক্তৃতা দিবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এই ব্যাপারে মামুনুল হক সাহেব বলতে পারেন। কিন্তু ওই যে মহিলার কথা বললাম, উনি আবার কোথায় যাবেন, কারণ ইদানিং তো আবার টিকিট নাকি বিক্রি হচ্ছে, আবার কেউ টিকিট কিনে ফেলে কিনা এটা ঠিক বলতে পারতেছে না। মামুনুল হক সাহেব নিশ্চয়ই বলবেন যে টিকিট কাটার ব্যবস্থা আছে নাকি ওখানে যাওয়ার। আচ্ছা, যাই হোক, সংগ্রামী ভাইরা বোনেরা, এখানে ছাত্র দলের অনেক ভাই এবং বোনেরা আছেন আমি জানি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু কথা বলার প্রয়োজন আছে। যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা না হয় কারা করছে বাদ দিলাম, কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই। তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ 15-16 বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। তোমরা বারবার নির্যাতিত হয়েছে রাস্তায়, তোমাদের শরীর থেকে রক্ত ঝরেছে, তোমাদের হাতের উপর তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছো। কত শহীদকে যে তোমরা কবরস্থ করেছো তা তোমরা ভালো করে জানো। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা বাঁধতে পারে। এখন প্রতিহিংসা পূরণের পথ কি? প্রতিহিংসা পূরণের দুটো পথ আছে। একটি পথ আছে, যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া। যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা। যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একইভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা। সেটি একটি পথ। আরেকটি পথ খোলা আছে, সেই পথটির ব্যাপারেই আমি কথা বলতে চাই। এবং সেই পথটি বোঝানোর জন্য আমি সাউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। 1990 সালের 11 ফেব্রুয়ারি সম্ভবত নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল, তখন সেটি শুধুমাত্র নেলসন ম্যান্ডেলার মুক্তি ছিল না, সেখানকার বছরের পর বছর নির্যাতিত নিগ্র কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল সেই নেলসন ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়ে। যখন নেলসন ম্যান্ডেলার মুক্তি সমাগত, যখন কৃষ্ণাঙ্গদের মুক্তি হচ্ছে, তখনও কিন্তু তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল। তারা কি একই কায়দায় যারা তাদের উপর, যে শ্বেতাঙ্গরা তাদের উপর এতদিন ধরে নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তারা কি সেই একই কায়দায় শ্বেতাঙ্গদের উপর হামলা চালাবে নাকি চালাবে না, অন্য পথ খুঁজবে? তখন নেলসন ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলেন। নেলসন ম্যান্ডেলার সেই যে কারাগার থেকে যখন মুক্ত হচ্ছেন নেলসন ম্যান্ডেলা তার এক আত্মজীবনীতে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন, আমি যখন আমার কাগজ, মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো, আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে, আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন, আপনার পরিবার অপেক্ষা করছেন, আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি মূল গেটের দিকে অগ্রসর হলাম। যখন আমি ঠিক মূল গেটের সামনে এসে দাঁড়ালাম, তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ভাবতে লাগলাম, এই যে 27 বছর, এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাইরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। মাওলানা মামুনুল হক কি বললো বেগম খালেদা জিয়াকে নিয়ে, এবং আরও নেতা কর্মীরা কি বললো বেগম খালেদা জিয়াকে নিয়ে। আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন। এন্ড আমি
এইবারের মতো বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে আপনাদের মাঝে যে আসসালামু আলাইকুম।